আসসালামু আলাইকুম। চলো খুবই অল্প সময়ের মধ্যে আমরা শৈবাল ছত্রাকের এমসিকিউ গুলা দেখে ফেলি। তো প্রথম কোশ্চেন দেখো, কোনটি পাতা সদৃশ শৈবাল? বিভিন্ন রকম শৈবালের আকৃতি কিরকম এবং এরা এককোষী নাকি বহুকোষী, চলতে পারে নাকি পারে না, এরকম কিছু ইনফরমেশন আছে, একটু জানা লাগবে কিছু জিনিস। যেমন দেখো, প্রথমেই সচল এককোষী শৈবাল কোনটা? ক্লামাইডোমোনাস, একটাই মনে রাখবা। নিশ্চল এককোষী শৈবাল কোনটা? নিশ্চল, চলাচল করতে পারে না। চলাচল কারা করতে পারে না? উদ্ভিদ। তো এখানে ক্লোরোফিল থাকবে উদ্ভিদের মতো, ক্লোরোকক্কাম, ক্লোরেলা। ওকে, এটা নিশ্চল এককোষী। আচ্ছা, পাতার মতো দেখতে কাকে? আলভা বা আলভা ল্যাক্টুকাকে। তাহলে আলভা পাতার মতো দেখতে অনেক আসে। দেহ পর্ব মধ্যপর্ব সদৃশ। পর্ব মধ্যপর্ব কোথায় থাকে? উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের কাণ্ডে থাকে। তাহলে এটা উদ্ভিদের মতো কারা বা চারা, চারা উদ্ভিদের চারা। তাহলে পর্ব মধ্যপর্ব কই পাওয়া যাবে? চারাতে বা কারাতে পাওয়া যাবে। এবার দেহ মূল কাণ্ড পাতার নেই, কার ক্ষেত্রে? চারা একটু বড় হয়ে গেল, এখন মূল কাণ্ড পাতা সবই আলাদা করে দেখতে পাচ্ছি। তো এটার উদাহরণ সার্গাজম। ওকে, এন্ড লাস্ট, জালের মতো কাকে দেখতে? জালের মতো দেখতে হচ্ছে হাইড্রোডিকটায়নকে। ওকে, জাল, মাছ ধরা জাল কই ফেলি আমরা? পানিতে। হাইড্রো এই জন্য মনে রাখতে পারবা। তাহলে কোনটা পাতার মতো? ওই যে আলভা, আলভা বা আলভা ল্যাক্টুকা। ওকে, এগুলো দেখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে কি বলে? এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, তো বেশি ইম্পর্টেন্ট মাঝখানের দুইটা। দেখো, পানিতে যে শৈবালগুলো ভাসে এদেরকে কি বলা হয়? ফাইটোপ্ল্যাঙ্কটন। তোমরা জানো যে এরা একদম প্রথম স্তরের উৎপাদক। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন দুই রকম আছে। জুপ্ল্যাঙ্কটন ওরা খাদক, আর ফাইটোপ্ল্যাঙ্কটন এটা উৎপাদক। তো ফাইটোপ্ল্যাঙ্কটন আসলে কি? আসলে এরা শৈবাল। তাহলে পানিতে যারা ভেসে থাকে তারা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এরপর পানির নিচে, মাটির মধ্যে কিছু আছে আবদ্ধ হয়ে বাঁচে। তো পানির নিচের স্তরের একটা নাম আছে, তোমরা পড়েছো পরিবেশ বিস্তারে, বেন্থিক অঞ্চল। এই জন্য এদেরকে বেন্থিক শৈবাল বলে। ওকে, এটা আসতে পারে। আর পাথরের গায়ে যেগুলো লেগে থাকে, পাথরের গায়ে জন্মায়, খুবই ইম্পর্টেন্ট। লিথো মানে কিন্তু পাথর, সো এগুলোকে লিথোফাইট বলে। খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, অন্য জীবের দেহের ভেতরে যারা বাস করে, ভেতরে মানে এন্ডো, বাইরে মানে এপি। তাহলে ভেতরে যারা বাস করে তারা এন্ডোফাইট, যারা বাইরে বাস করে তারা এপিফাইট। সো এইগুলা লাগবে। তার মধ্যে মাঝখানে দুইটা ভেরি ইম্পর্টেন্ট। পাথরের গায়ে দিলে কে জন্ম হবে? লিথোফাইট। ওকে, এরপর আসো, ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? ক্লোরোপ্লাস্টের আকৃতি খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা কিছু নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, তারপরও স্পাইরোগাইরা, স্পাইরো, স্পাইরাল, স্পাইরো স্পাইরাল থেকে আসছে। কেন স্পাইরালের নাম? কারণ ওর ক্লোরোপ্লাস্ট দেখতে স্পাইরাল বা সর্পিলাকার, প্যাঁচানো টাইপের দেখতে। ঠিক আছে, স্পাইরোগাইরা তাহলে সর্পিলাকার। ক্লামাইডোমোনাস আমরা কাপ দিয়ে মনে রাখি, ক দিয়ে ক্লামাইডোমোনাস, প দিয়ে পেয়ালাকৃতির। ওকে, এখানে একটা বাদ গেছে, কলারপা। কলারপার ক্ষেত্রে কিরকম দেখতে? থালার মতো। ক আর থা, এই দুটো দিয়ে আমরা নেমোনিক মনে রাখতে পারি কথা। কলারপা, থালার মতো। উডোগোনিয়াম, উজা, উজা উডোগোনিয়াম কিরকম দেখতে? জালিকাকার। এরপরে জিগনেমা, জিগনেমা তারকাকার। তো তাজা, এটা আমরা মনে রাখি তাজা দিয়ে। তারকাকার কার ক্লোরোপ্লাস্ট? জিগনেমার। আর লাস্টে যেটা থাকে ইলোথ্রাইক্স, এটা সব থেকে বেশি আসে। ইলোথ্রাইক্স এর ক্লোরোপ্লাস্ট দেখতে এরকম, ধরো এরকম দেখতে। তো এটা আংটি আকৃতির বলে, অনেকে বেল্ট আকৃতির বলে, গার্ডল আকৃতির বলে, বা ফিতা আকৃতির বলে। আরো সুন্দর করে আঁকলে এরকম হয়, বুঝছো? সো আংটি, বেল্ট, গার্ডল বা ফিতা এগুলো বলে থাকে। এই যে আমরা নেক পিলো যেটা ইউজ করি ওরকম দেখতে খানিকটা। তাহলে এখানে সবগুলা জানা লাগবে। সো ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কিরকম? ক্লামাইডোমোনাস এটা হচ্ছে পেয়াল আকৃতির। ওকে, এটা সর্পিল আকার দাগানো আছে, এটা পেয়াল আকৃতির হবে। ওকে, এরপর আসো, কোনটি লোহিত শৈবাল? এগুলোও একটু উদাহরণ জানা লাগবে কিছু। দেখো, এখানে আমরা কোন শৈবালের কালার কি এবং এর উদাহরণ কি এগুলো একটু দেখে ফেলবা। প্রথমে ক্লোরোফাইটা, বুঝতে পারছো ক্লোরোফিল আছে, সো সবুজ হবে, এটা সবুজ শৈবাল। উদাহরণ ইউলোথ্রিক্স, দেখেছো তোমরা ইউলোথ্রিক্সের ছবি, সবুজ কিন্তু। এরপরে ক্রাইসোফাইটা, ক্রাইসো আগুনের মতো বা লাল লাল একটা বাদামি বর্ণের একটা আভা থাকে, সো এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন। উদাহরণ কি? নেভিকুলা। এরপরে পাইরোফাইটা, পাইরো মানেই তো উত্তপ্ত, আগুন বুঝায়, সো এরা অগ্নি শৈবাল। উদাহরণ কি? জিমনোডিয়াম। এখানে একটু স্পেলিংটা ভুল আছে। এরপরে ফিওফাইটা, ফিও বাদামি, সো এরা বাদামি রঙের এবং এদের উদাহরণ কি? সার্গাজম, একটু আগে আমরা যেটা দেখলাম। এরপরে রোডোফাইটা, রোডো, রোডো মানে রেড লাল, এরা লোহিত শৈবাল। উদাহরণ কি? পলিসাইফোনিয়া। এর মধ্যে দুইটা সব থেকে বেশি আসে, একটা হচ্ছে এই ক্লোরোফাইটের উদাহরণ ওলোথ্রিক্স, আর রোডোফাইটের উদাহরণ পলিসাইফোনিয়া। ওকে, এই দুইটা মাস্ট জানা রাখবে। সো লোহিত শৈবাল কোনটা? পলিসাইফোনিয়া স্পিসিস। ওকে, এরপর আসো পরের কোশ্চেনে যাই আমরা। সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে? অনেকগুলো খাদ্য আছে, যার মধ্যে যেগুলো আমি মার্ক করেছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট জেনে যাবা। তো দেখো, শৈবালের ক্ষেত্রে যদি সবুজ শৈবাল হয় সেটা,
তাহলে উদ্ভিদের মতো, উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি শ্বেতসার, ও সিম্পলি শ্বেতসার সঞ্চয় করবে, তাইলে সবুজ শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য শ্বেতসার। ওকে, এরপর দেখো গোল্ডেন ব্রাউনের ক্ষেত্রে ক্রাইসোল্যামিনারিন, মনে থাকতেও পারে নাও পারে। অগ্নি শৈবালের ক্ষেত্রে প্যারামাইলন। বাদামি শৈবালের ক্ষেত্রে একটা নেমোনিক আছে ল্যামিনারিন, ম্যানিটল অ্যান্ড অ্যালজিন। আর লোহিত শৈবালের ক্ষেত্রে ফ্যাক, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার আর ক্যারাজিনান। এটা বিদেশি নাম সবগুলা, তাহলে একটু মনে রাখতে পারো। বাট আমি যেটা বললাম সবুজ শৈবাল শ্বেতসার মাস্ট জানা লাগবে। এরপরে বাদামি শৈবাল থেকে যে ম্যানিটল আর অ্যালজিন পাওয়া যায়, এই দুইটা একটু জানা লাগবে, অ্যালজিন আর ম্যানিটল। আর এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এগার এগার আমরা অনেক ব্যবহার করি, এই জন্য ইম্পর্টেন্ট। লোহিত শৈবাল থেকে এগার এগার পাওয়া যায়, তাহলে বলো এগার এগার কই পাওয়া যায়? লোহিত শৈবাল থেকে। শ্বেতসার কোথায় থাকে? সবুজ শৈবালে। তাইলে সবুজ শৈবালে কোনটা থাকে? স্টার্চ। স্টার্চের বাংলা কিন্তু শ্বেতসার, বুঝছো? সো বাংলা এই ফর্মগুলো জানা লাগবে, আশা করি সেটা কোষের রসায়নে শিখেছো। এরপর আসো কোনটি শৈবালের অযৌন জনন। শৈবালের জননকে 3 ভাগে ভাগ করছে, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। অঙ্গজ জনন এটা তো অযৌনরই পার্ট, 3 ভাগে কেন ভাগ করছে ওরাই জানে। তো অযৌন জনন এটা স্পোর দিয়ে হয়, যৌন জনন গ্যামেট সৃষ্টির মাধ্যমে হয়। আর এইখানটাতে অঙ্কজ জনন যেটা বলছে, এটা দেহের বিভিন্ন অঙ্গ কেটে ছিঁড়ে বার্ডিং হয়ে বিভিন্নভাবে জনন হইতে পারে। তো এই জন্য এটাকে আলাদা ভাগে ভাগ করছে, স্পোর তো আর না, এই জন্য আলাদা করছে, বুঝছো? তো অঙ্গজ জনন দেখো এখানটাতে কোষ বিভাজনের মাধ্যমে হইতে পারে, একটা কোষ থেকে 2টা কোষে পরিণত হইলো, অ্যান্ড তাইলে তো একটা থেকে 2টা হলো জননী হইলো। এরপর দেখো খণ্ডায়নের মাধ্যমে হইতে পারে। তো খণ্ডায়ন কাদের কাদের হয় মনে রাখবা? উনোতে হয়, ইউএনও বা উনোতে। কি কি আছে? ইউ ফর ইলোথ্রিক্স, এন ফর নস্টক অ্যান্ড ও ফর অসিলেটোরিয়া। ওকে, গেল। টিউবার সৃষ্টির মাধ্যমে কিছুতে হয়, কুড়ি সৃষ্টির মাধ্যমে কিছুতে হয়, আর হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে হয়। হরমোগোনিয়াও নো, দ্যাট ইজ নস্টক আর অসিলেটোরিয়া। উদাহরণ এই দুইটা মনে রাখলে মোটামুটি চলবে। তাইলে এইগুলাই গেল মোটামুটি। তাইলে অযৌন জনন কোনটা দেখো? হরমোগোনিয়া, খণ্ডায়ন, বার্ডিং নাকি জুস্পোর? তাহলে এইখানটাতে কি বলেছি আমরা? যে অযৌন জনন স্পেশালি যেটা বলছি সেটা স্পোর সৃষ্টির মাধ্যমে হয়, তাইলে আমরা এখানটাতে কোনটা দেখাবো? জুস্পোর দেখাবো, ঠিক আছে? এরপর আসো, বাকিগুলো কিন্তু অঙ্গজ জনন, এটা গুলিয়ে যাবে। এরপর ফ্লাজেলাধারী স্পোরকে কি বলে? এখানে কয়েক ধরনের স্পোর আছে স্পেশাল নামের, আমরা একটু দেখে ফেলি। দেখো, প্রথমে যাদের ফ্লাজেলা আছে তাদেরকে আমরা জু স্পোর বলি। কেন? ফ্লাজেলা দিয়ে চলতে পারবে তারা, জু মানে প্রাণী, যে চলতে পারবে, চলাকার বৈশিষ্ট্য প্রাণীর, জন্য এদেরকে জু স্পোর বলে। আর যাদের ফ্লাজেলা নাই ওদেরকে অ্যাপ্লানোস্পোর বলে, প্যারালাইজড স্পোর, অ্যাপ্লানোস্পোর। এরপর আসো, কিছু কোন স্পোর যদি একদম মা যেরকম ছিল বা মাতৃস্পোর যেরকম ছিল ওরকম দেখতে হয়, সেগুলোকে অটোস্পোর বলে। অটো মানে তো নিজের জাতির মতো হয়, এই জন্য একে অটোস্পোর বলে। এরপর আসো, পুরু প্রাচীর বিশিষ্ট একটা অ্যাপ্লানোস্পোর, যেটা চলতে পারে না, তার বাইরে মনে করো বিশাল থিক কর্টেক্স তৈরি হলো, পুরু প্রাচীর হইলো, প্রতিকূল পরিবেশে সে নষ্ট হবে না, সেটাকে বলে হিপনোস্পোর। হিপনো মানে দেখে স্পোর মনে হবে না, পরিবেশ থেকে লুকিয়ে থাকতে পারবে। এরপর আসো, প্রোটোপ্লাস্টে অনেক খাদ্য জমা হয়েছে এবং বাইরেও পুরু প্রাচীর তৈরি হয়েছে, এগুলোকে কি বলে? অ্যাকিনিটি। তো হিপনোস্পোর বাইরে পুরু প্রাচীর হয় কিন্তু অনেক খাবার ভেতরে থাকে না, আর যদি অনেক খাবার থাকে বাইরেও পুরু প্রাচীর থাকে, সেটা হচ্ছে অ্যাকিনিটি। তাহলে ফ্লাজেলাধারী স্পোরকে কি বলবো? ওই যে ফ্লাজেলা আছে, মুভমেন্ট করতে পারে, জুস্পোর। আনসার ইজ ডি। ওকে, এরপরে আসো পরের কোশ্চেনে, বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জনন কিভাবে ঘটে? বহুকোষী ফিলামেন্টাস, প্রথমত অনেকগুলো কোষ থাকবে, ফিলামেন্ট মানে সুতার মতো হবে। এখন এটা কিভাবে জনন হবে? খুবই সিম্পল। তুমি ধরো এগুলা পানির মধ্যে থাকে, তুমি পানির মধ্যে দিয়ে হাঁটতেছো, তোমার পা এখানে পড়লো, ঠাস করে এটা 2 ভাগে ভাগ হয়ে গেল, পরে আবার এখানে পা দিলা, গেল 3 ভাগে, এখানে আবার দিলা 4 ভাগ হয়ে গেল। এদের এমন পোটেনশিয়াল আছে, এই অংশটা থেকেও সম্পূর্ণ আবার নতুন শৈবাল তৈরি করতে পারবে, এটা থেকেও পারবে, এটা থেকেও পারবে, এটাই অঙ্গজ জনন। তাহলে বহুকোষী ফিলামেন্টাস শৈবাল যদি হয়, খণ্ড হয়ে গেলে এটা নতুন শৈবালে পরিণত হয়, তাহলে এরা আসলে খণ্ডায়নের মাধ্যমে অঙ্গজনন ঘটায়, বুঝছো? খুবই সিম্পল একটা কনসেপ্ট, মনে রাখবা, এগুলো কিন্তু আসে। এরপর সব প্যামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটা? তো প্যামেলা দশা জিনিসটা কি আসলে? পরিবেশ শুষ্ক, বাইরে খাবার কম, পানি কম, তখন শৈবালগুলা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য চারিদিকে জিলাটিনের শক্ত আবরণী দেয় এবং ওর ভেতরে ওরা কিছু বিভাজন চালাইতে থাকে। এই যে স্টেটটা, এটা একটা সুপ্ত অবস্থা এবং এটাকে প্যামেলা দশা বলা হয়। হ্যাঁ, ওরা অ্যাক্টিভলি কিন্তু পরিবেশের সাথে ইন্টারফেয়ার করে না, নিজেদের মতো নিজেরা টিকে থাকতে চায় ভেতরে। তো এটাই হচ্ছে প্যামেলা দশা। 2টা ক্ষেত্রে মনে রাখবা প্যামেলা দশা দেখা যায়, একটা হচ্ছে ইলোথ্রিক্স আর একটা ক্লামাইডোমোনাস। তাহলে এখানে আনসার কি হবে? এই যে ক, ক্লামাইডোমোনাস। ওকে, মনে রাখতে হবে প্যামেলা দশা, এটাও কিন্তু আমার খুবই ফেভারিট একটা প্রশ্ন। এরপর আসো, ইউলোথ্রেক্সের অযৌন জননের জুস পরে কয়টা ফ্লাজেলা থাকে? এখানে আবার ঝামেলা আছে, অযৌন জননের জুস পরে একরকম ফ্লাজেলা, যৌন জননের জুস পরে আরেক রকম ফ্লাজেলা। তো অযৌন জননের যে জুস পরে, একটু ছবি দেখবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অযৌন জননের জুস পরের ক্ষেত্রে দেখো সব জায়গাতে 4টা করে ফ্লাজেলা আছে। সো এখানটাতে আনসার হচ্ছে 4টা ফ্লাজেলা থাকে যদি অযৌন জনন কথাটা উল্লেখ করে। কিন্তু যৌন জননের যে জুস পর 2 পাশ থেকে এসে নিচে গ্যামেট
থেকে জাইগোট তৈরি হয়েছে, এই জাইগোট যখন উপরে উঠে জুস পরে ভাগ হয়েছে, ওখানে দেখো 2টা করে ফ্লাজেলা হয়ে গেছে। ছবিটা দেখো, তাহলে এখানে যদি যৌন জননের জুস পরো বলে 2টা ফ্লাজেলা হবে। ওকে, আর গ্যামিটের ক্ষেত্রে দুই পাশে 2টা গ্যামিট আসতেছে, এই পাশে একটা গ্যামিট, এই পাশে একটা গ্যামিট, এই একটা গ্যামিট, এই একটা গ্যামিট, এর 2টা ফ্লাজেলা, এর 2টা ফ্লাজেলা। তাইলে গ্যামিটে 2টা ফ্লাজেলা থাকে। এ যখন জাইগোট তৈরি করবে 2 আর 2 4 হয়ে যাবে। তাহলে এইখানটাতে জাইগোটের ক্ষেত্রে 4টা ফ্লাজেলা থাকবে। ওকে, এই জাইগোট আবার তো ভাগ হয়ে মিওসিসের মাধ্যমে পরবর্তীতে জুস্পোর তৈরি করে। সো এখানে মিওসিস হইলে তাইলে 4টা থেকে 2টা পাবে, কাইন্ড অফ এরকম, বুঝছো? তাহলে অযৌন জনন যেহেতু উল্লেখ করছে, তাহলে এখানে 4টা থাকে। আর এই কনসেপ্টটা একটু দেখো যে কিভাবে 2টা 4টা হচ্ছে। গ্যামিট 2টা ছিল, এখন 2টা মিলে 2জন এক হয়ে জাইগোট তৈরি করলো, তাহলে 2টা 4টা হয়ে গেল। এ আবার পরে ভেঙে জুস্পোর তৈরি করতেছে, এই জন্য 2টা হয়ে যাচ্ছে, বুঝছেন? তাহলে এখানে 4টা হবে উত্তর। এরপর আসো, ইলোথ্রিক্স স্পিসে কোন প্রকার গ্যামিটের মিলন ঘটে একটু জানা লাগবে। আমরা হেটেরোথ্যালিক যে উদ্ভিদগুলা বা যে জীবগুলা পাই, এদের ক্ষেত্রে একটা দেহে পুং গ্যামিট তৈরি হয়, আরেকটা দেহে স্ত্রী গ্যামিট তৈরি হয়। তো ওই পুং গ্যামিট দেখতে কেমন, স্ত্রী গ্যামিট দেখতে কেমন, এর ভিত্তিতে আবার এই জননের ভিন্ন ভিন্ন ভাগ আছে। যেমন আইসোগ্যামাস বা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। আইসোগ্যামি মানে পুং গ্যামিটও দেখতে যেমন, স্ত্রী গ্যামিটও দেখতে তেমন। অ্যানাইসোগ্যামি মানে স্ত্রী এবং পুং গ্যামিট দেখতে আলাদা। আর উগ্যামি মানে এখানে একটা প্রিডমিনেন্ট বৈশিষ্ট্য হবে যে পুং গ্যামেটটা ছোট হবে, সচল হবে, আর স্ত্রী গ্যামেটটা বড় হবে, নিশ্চল হবে। ঠিক আছে, সো উদাহরণগুলো দেখো, আইসোগ্যামি ইউলোথ্রিক্স, অ্যানাইসোগ্যামি প্যান্ডোরিনা, আর উগ্যামি ফিউকাস। একটু মনে রাখবা। তো এখানটাতে আইসোগ্যামাস ইউলোথ্রিক্স এর ক্ষেত্রে আইসোগ্যামাস, ওকে, আইসোগ্যামাস হবে উত্তর। এরপরে আসো, কোন ছত্রাকটি জলজ? এখানে একটাই জলজ আছে, বাকিগুলো সব স্থলে জন্মে, সেটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া কই পড়ছো? স্যাপ্রোলেগনিয়া এটা মাছের দেহে ক্ষত তৈরি করে, ঘা তৈরি করে। সো মাছের দেহে তৈরি করতেছে, মাছ তো আর ডাঙাই বাঁচে না, তাইলে এটা অবশ্যই জলজ হবে। এরপরে আসো, পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসেবে কোনটা ব্যবহৃত হয়? এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো, ছত্রাক কিন্তু বাধ্যতামূলক পরজীবী না, সে চাইলে পরিবেশ থেকেও খাবার সংগ্রহ করতে পারে, আবার চাইলে অন্য পোষক থেকেও সংগ্রহ করতে পারে। আসলে পোষকের সাথে রিলেশনে বাধ্যতামূলক বলা হয় না, বাট নিজে খাবার তৈরি করতে পারে না। তো দেখো, পরিবেশ থেকে যে বিশেষ অঙ্গ দিয়ে সে খাবার সংগ্রহ করে সেটাকে বলে রাইজয়েড। তাহলে পরিবেশ থেকে যে হাইফা দিয়ে খাদ্য সংগ্রহ করে তার নাম রাইজয়েড, আর পোষক থেকে যেটা দিয়ে খাদ্য সংগ্রহ করে সেটা হচ্ছে হস্টোরিয়াম। দ্যাটস ইম্পর্টেন্ট, বুঝছো? তাইলে রাইজয়েড কি? পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা, আর পোষক থেকে যেটা করে সেটা হস্টোরিয়াম। তাইলে এখানে উত্তর কি হবে বুঝতেই পারছো, হস্টোরিয়াম হবে। ওকে, এখানে আরো কয়েকটা জিনিস আছে, একটু দেখতে পারো। তো শৈবালের ছত্রাকের ক্ষেত্রে যে এরকম একসূত্র যে অংশটা, এটা দেহের একটা অংশ, এটাকে বলে হাইফা। হাইফা কি? তাইলে একটা ফিলামেন্ট, ওটা অনেকগুলো ফিলামেন্ট যখন জালের মতো তৈরি করে, এটাকে কি বলে? মাইসেলিয়াম। আর যখন এরকম মাইসেলিয়ামের মধ্যে একটা সুতার মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস, মনে হবে একটা কোষ কিন্তু অনেক নিউক্লিয়াস পরপর, এরকম অবস্থাটাকে বলে সিনোসাইটিক মাইসেলিয়াম। 3টা জিনিস একটু দেখবে, আমি ছবি এঁকে দিয়েছি তোমার বোঝার জন্য। ওকে, একটু দেখে নিবা, আমি স্লাইডগুলো সবই আমার টেলিগ্রাম চ্যানেলে এবং লিঙ্কে দিয়ে দিব। এরপর আসো, ছত্রাকের যৌন জননের ধাপ কয়টা? ছত্রাকের যৌন জনন 3টা ধাপে ঘটে। কি কি? প্রথমে গ্যামিট সৃষ্টি হয়, এরপরে এই 2টা গ্যামিটের যে সাইটোপ্লাজম, এদের মধ্যে মিলন ঘটে, দ্যাট ইজ কল্ড প্লাজমোগ্যামি, এবং এরপর নিউক্লিয়াসের মিলন ঘটে, দ্যাটস কল্ড ক্যারিওগ্যামি। ওকে, এরপরে আসো, কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন? এটা খুবই একটা ট্রিকি কোশ্চেন বা একটু অ্যাটিপিক্যাল। দেখো, আমরা কিন্তু এটা নর্মালি জানি যারা কোষ রসায়ন পড়েছো, যে উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত শর্করা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, আর প্রাণীর ক্ষেত্রে গ্লাইকোজেন। প্রাণী কখনো শ্বেতসার সঞ্চয় করে না, আবার উদ্ভিদ ন্যাচারালি কখনোই গ্লাইকোজেন সঞ্চয় করে না। কিন্তু এই যে ছত্রাক, এটা একটু কিরকম অদ্ভুত ধরনের, এর কিছু বৈশিষ্ট্য প্রাণীর মতো, যেমন এই যে একটু পরেই দেখবা এর সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন প্রাণীর মতো। আবার আর্থ্রোপোডার মতো এর বাইরের চারিদিকে কাইটিন থাকে, দেহের বাইরের চারিদিকে। আবার এর কিছু বৈশিষ্ট্য আছে উদ্ভিদের মতো। তো এই জন্য ছত্রাককে আসলে আলাদা গোত্রে ফেলা হয়। তো যাই হোক, মনে রাখবা সব উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য স্টার্চ। তো ছত্রাককে আমি উদ্ভিদ বলতেছি না, বাট তোমাদের কাছে উদ্ভিদের মতো, এই জন্য ব্যতিক্রম হিসেবে ছত্রাককে মনে রাখবা, যার সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। আর যে কোনো প্রাণীর ক্ষেত্রে সঞ্চিত খাদ্য মনে রাখবা, বা সঞ্চিত শর্করা হিসেবে যেটা জমা থাকে সেটা মনে রাখবা গ্লাইকোজেন। ওকে, তাহলে এখানে আনসার কোনটা? কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন? মস, ফার্ন, শৈবাল, এদের সবারই শর্করা, আর একমাত্র ছত্রাকের ক্ষেত্রে গ্লাইকোজেন, বুঝছো? এরপরে আসো, কোনটি অ্যাগারিকাসের ফ্রুট বডির অংশ? আমি সুন্দর করে এঁকে দিয়েছি, দেখো, মাটির নিচে যেটা থাকে মাইসিলিয়াম, সেই জালের মতো, এটা হচ্ছে তার দৈহিক অংশ, অ্যাকচুয়ালি তার দেহ এইটা। আর উপরে যে আমরা ব্যাঙের ছাতা দেখি, এটা তার প্রজননের অংশ, প্রজননের জন্য এটা তৈরি হয়। তো এই উপরের অংশটাকে বলা হয় জননাঙ্গ বা ফ্রুট বডি। একে 4টা পার্ট বেসিক্যালি দেখা যায়। মাঝখানে যে দণ্ডটা, এটা স্টাইপ,
এই দণ্ড আর ছাতার মধ্যে কানেক্টর যেটা, এটা অ্যানুলাস, বৃত্তের মতো রিং এর মতো, আর এর মধ্যে এরকম যে রে গুলা থাকে এটা হচ্ছে গিল, ছাতা শিকের মতো যেগুলো থাকে, আর পাইলিয়াস ওপরের ডোমটা। তাহলে এই চারটা জিনিস। এখন দেখো ফ্রুট বডির অংশ কোনটা? মাইসেলিয়াম নো, অ্যানুলাস ইয়েস, অ্যানুলাস আছে, স্টোমিয়াম নো, রাইজোমর্ফ নো। তাহলে আনসার ইজ খ, অ্যানুলাস। ওকে, এগুলো একটু দেখবা, পারা লাগবে কিন্তু। এরপর নিচে কোন অংশে অ্যাগারিকাসের ব্যাসিডিয়াম উৎপন্ন হয়? ছবিটা দেখেছো না তোমরা? ব্যাসিডিয়াম তৈরি হয় মূলত এই গিলে, এই গিলে এরকম উল্টা হয়ে ব্যাসিডিয়াম গুলো তৈরি হয়। তাহলে অ্যাকচুয়ালি ব্যাসিডিয়াম যার মধ্যে স্পোর তৈরি হয়, এগুলো তৈরি হয় গিলের মধ্যে। ছবিটা একটু দেখবা, ছবির মধ্যে সব আছে, এবং ছবি যখন দেখবা তখন মাথায় জিনিসটা কাজ করবে। ওকে, আচ্ছা এখন দেখো একটা ব্যাসিডিয়াম দেখতে কিরকম হয়, এটা দেখলে তুমি আরেকটা এমসিকিউ পারবা। ব্যাসিডিয়াম গুলো এরকম দেখতে হয়, এবং এর মাথায় যে স্পোর তৈরিকারী ব্যাসিডিও স্পোর গুলো থাকে, এগুলো এরকম ক্লাবের মতো হয়, ক্লাব গদার মতো দেখতে হয়। তো এই জন্য এটাকে, এটার অন্য নামও আছে, যাই হোক। তো ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়াম, এখান থেকে আমরা জাস্ট এই ফিগারটা মনে রাখবো। এই ফিগারটা মনে রাখা, দেখো উপরে আমরা কয়টা ব্যাসিডিও স্পোর আঁকাইছি? 4টা। তাহলে একটা ব্যাসিডিয়াম থেকে কয়টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়? 4টা, এটা মনে রাখবা। ওকে, তাহলে পরের কোশ্চেনটা দেখো, এখানে আসতে পারে আকৃতি কিরকম? গদার মতো। আর আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাসিডিয়াম থেকে কয়টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়? ছবিতে দেখলাম 4টা করে। এরপর আসো, নিচের কোনটি গোলালুর বিলম্বিত ধসারোগ তৈরি করে? ধসারোগ 2 রকম আছে, আর্লি ব্লাইট প্রথম পর্যায়ে হয়, আর শেষ দিকে যে আলো যখন পরিপক্ক হয়ে যায় তখন হচ্ছে লেড ব্লাইট। তো লেড ব্লাইট হয় কিসের জন্য? ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স, ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স, ইনফেকশন দিয়ে মনে রাখবা, ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স, বা ফাইকোমাইসিটিও আছে, বাট তোমাদের ক্ষেত্রে ফাইটোপথোরা বা ফাইটোপথোরা ইনফেস্ট্যান্সে আসবে। আর আরেকটা হচ্ছে আর্লি ব্লাইট। আর্লি ব্লাইটটা কে করে? অল্টারনিয়া সোলানি। কে করে? অল্টারনিয়া সোলানি। সোলানাম টিউবারোসাম মানে কিন্তু গোলালু, তো ওখান দিয়ে সোলানি দিয়ে মনে থাকবে। ওটা ইনফেকশন দিয়ে মনে রাখবা, এটা সোলানি দিয়ে মনে রাখবা, গেল। তাহলে এখানে আনসার কি হবে? ফাইটোপথোরা। চোখ বন্ধ করে, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। আর আরেকটা জিনিস একটু দেখতে পারো, ছত্রাকঘটিত রোগের মধ্যে দাঁত আছে না, দাঁতের জন্য 3টা জীবাণুর কথা মনে রাখবা। একটা হচ্ছে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, আর এপিডার্মোফাইটন। ওকে, ট্রাইকোফাইটন এটা ত্বকেও করে, বাট চুলকে মেইনলি ইনফেক্ট করে। মাইক্রোস্পোরাম এটা সাধারণত আমাদের মাথার স্কিনকে ইনফেক্ট করে। এপিডার্মোফাইটন এটা স্কিনকে প্রিডমিনেন্টলি ইনফেক্ট করে। তাহলে এই জিনিসগুলা একটু সুন্দর করে দেখবা। বিলম্বিত ধসারোগ কে করে, আর আর্লি ব্লাইট বা প্রাথমিক পর্যায়ে ধসারোগ কে করে, আর দাঁত কে করে, গেল। এরপর আসো, ওই যে আলুর বিলম্বিত ধসারোগে কোনটা ব্যবহার করা হয়? ট্রিটমেন্ট অপশন হিসেবে কি ব্যবহার করা হয় একটু দেখা লাগবে। এক্ষেত্রে আমরা 1% বোরডেক্স মিক্সচার বা বোর্ডো মিশ্রণ ব্যবহার করি। তাহলে আনসার হচ্ছে ক। এই নামটা তোমরা মনেই থাকবে, কারণ অন্য কিছু রিলিভেন্ট অপশন নাই। এরপর আসো, শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেনকে কি বলে? এখানে কয়েকটা লাইকেনের ভাগ আছে, তার মধ্যে একটা প্রশ্নই আসে, বাট আমি অন্যগুলো একটু লিখেছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আকর্ষণীয় লাইকেন কোনটা, বা আসতে পারে শাখা প্রশাখা বিশিষ্ট লাইকেন কোনটা, বা ঝুলন্ত লাইকেন কোনটা। 3টা বৈশিষ্ট্য, এরা ঝুলে থাকে, শাখা প্রশাখার মতো থাকে, এবং খুব সুন্দর দেখতে হয়। 3টা কথা। তো এরা হচ্ছে ফ্রুটিকোজ। দেখো ফ্রুট আছে নামের সাথে, ফ্রুট আকর্ষণীয় জিনিস, তাহলে ফ্রুটিকোজ। তো এর উদাহরণ কি? একটা উদাহরণ মনে রাখবে, একটু উসনিয়া। হ্যাঁ, তাহলে ফ্রুটিকোজ এরা আকর্ষণীয় শাখা প্রশাখা বিশিষ্ট ঝুলে থাকে, এবং উদাহরণ হিসেবে একটা উসনিয়া মনে রাখবা। আর বাকি 3টা জিনিস আমি দেখো লিখছি, একটু চাইলে দেখতে পারো। সেটাকে পাতার মতো দেখতে কাকে? ফোলিয়া মানে কিন্তু পাতা, সো পাতার মতো দেখতে যাকে তাকে বলে ফোলিয়েজ। এরপর সরলতম লাইকেন কোনটা? লেপ্রোস, সব থেকে সরল। আরেকটা হচ্ছে দেয়াল, বাকল, এগুলোর সাথে সেটে একদম গায়ের সাথে চিপকে যেগুলো জন্মায় সেগুলোকে বলে ক্রাস্টোস। ক্রাস্ট মানে কি? বাকল বা খোসা। ক্রাস্ট মানে খোসা, কিন্তু এই জন্য এরা যেহেতু খোসার মতো লেগে থাকে, বাকলের মতো লেগে থাকে, এই জন্য এদেরকে ক্রাস্টোস বলে। ঠিক আছে, প্রত্যেকটা নামের মধ্যে আসলে ইতিহাস আছে। এরপর আসো, লাইকেন কোনটির সহাবস্থান? এটা সবাই জানো। লাইকেন কি দিয়ে তৈরি? জিনিসটা কি এটা তো জানতে হবে। এরা হচ্ছে ছত্রাক এবং শৈবাল, এই 2টার সহাবস্থান, যার মধ্যে ছত্রাকটা মেইন পোর্শন হিসেবে থাকে, আর মোট ভরের মাত্র 5 থেকে 10% থাকে শৈবাল। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর এখানে আর 2টা তথ্য আছে, আমার প্রিয় তথ্য। একটা হচ্ছে বায়ু দূষণের নির্দেশক, আর একটা হচ্ছে বায়ু দূষণের সূচক। তো এই যে লাইকেন, ওকে বলা হয় বায়ু দূষণের নির্দেশক। কেন? কারণ ও বায়ুর বিভিন্ন ক্ষতিকর পদার্থ নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং পরে মারা যায়। তো যে এলাকা দূষিত সেখানে যেহেতু এই ফেনোমেনার ফলে তারা মারা যায়, তাদেরকে সহজে দেখা যায় না। ঢাকা শহরে রেয়ারলি তোমরা লাইকেন দেখবা, বাট গ্রামে প্রচুর দেখা যায়। বিশেষ করে গাছের গায়ের সাথে যে ক্রাস্টোস গুলো লেগে থাকে, প্রচুর ক্রাস্টোস দেখা যায়। ওকে, আর বায়ু দূষণের সূচককে, বায়ু দূষণের সূচক রিক্সা। তো নির্দেশককে লাইকেন, সূচককে রিক্সা, মনে রাখবা। তাইলে এই তো মোটামুটি এই পর্যন্তই। বাকিগুলো তোমরা একটু গুছাই দেখে ফেলবা।
তাইলে এইগুলা আমি যেগুলো লিখেছি অন্তত এগুলো মনে রেখে যাইতে হবে। তোমার যদি মনে হয় ওকে MCQটা দেখলাম বাকি ইনফরমেশন দেখলাম না, তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখাবে ইনশাল্লাহ।